আপনি এত দ্রুত এই সিদ্ধান্তটা, এটা হচ্ছে আমার কাছে মনে হয় আনটাইমলি অ্যান্ড আননেসেসারি। হ্যাঁ, আমাদেরকে ল্যান্ডলক বলা হয়েছে, আমরাই বাংলাদেশকে বন্ধ করে দিচ্ছি। একটু বলুন দেখি যে হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত, এটা আমরা জানি। বাণিজ্য উপদেষ্টা, আমাদের বাণিজ্য উপদেষ্টা, তিনি বলেছেন যে এতে অসুবিধা হবে না, কিন্তু আসলে ইমপ্লিকেশনসটা কি? এটা কি সহজ সরলভাবে দেখার বিষয় আছে, নাকি এটা মধ্যে বিটুইন দ্য লাইন্স কোনো বার্তা আছে? ধন্যবাদ আপনাকে। 2-3 ভাগে দেখতে পারি। প্রথম বিষয়টা হচ্ছে যে এটা একটা বাণিজ্যিক আয়োজন। বাণিজ্যিক আয়োজন মানে বাংলাদেশ থেকে ধরেন আমরা দ্রুত যদি কোনো পণ্য পাঠাতে হয়, তাহলে এখান থেকে ওভারল্যান্ড গিয়ে হয়তো কলকাতা বিমানবন্দর, দিল্লি বিমানবন্দর বা মুম্বাই বিমানবন্দর হয়ে অন্য দেশে চলে যেত। তো এখন ভারত 8 তারিখ থেকে এই ট্রান্সশিপমেন্ট যে সুযোগটা আমাদের জন্য সেটা বাতিল করেছে। তো এই দিক থেকে আমাদের, আপনি যেমনটা বলছিলেন, আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয় বলেছেন যে এতে খুব একটা অসুবিধা হবে না। আমি আমাদের ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন তাদের সাথেও দু একজনের আলোচনা বা তাদের বক্তব্য শুনছি, এবং তারা বলছিলেন যে হ্যাঁ, আমরা ভারতের কাছ থেকে সুযোগটা 2020 সাল থেকে পেয়েছিলাম, এবং খেয়াল রাখতে হবে যে 2020 সাল কিন্তু তখন কোভিডের সময়। তো ওইটার আমার প্রেক্ষাপট যতখানি মনে পড়ে, সমুদ্র বন্দর বন্ধ ছিল তখন এই সমুদ্র বন্দরের ঝামেলা এড়াবার জন্যে, তখন এই বিমানে দ্রুত পাঠাবার জন্য এই ব্যবস্থাটা তারা ভারতের কাছ থেকে অনুরোধ করেছিল, সেটা ভারত দিয়েছিল। তো এখন সেটা আপাতত বাতিল হয়েছে। এর ফলে সাময়িক কিছু বাণিজ্যিক অসুবিধা তো হবেই, কারণ এটা একটা, যেটাকে বলা হয় আপনি এক ধরনের একটা ব্যবস্থা যখন চালু থাকে, এটা শুধু ব্যবস্থা না, এর সাথে সংশ্লিষ্ট লোক থাকে, আয়োজন থাকে, তো সেগুলো সাডেনলি ডিসরাপ্টেড হয়ে যাওয়ার কারণে একটুখানি হবে। কিন্তু এটাকে দীর্ঘমেয়াদে আমাদের জন্য কোনো বাণিজ্যিক অসুবিধা তৈরি করবে আমার কাছে সেটা মনে হয় না। কয়েকটা পয়েন্ট বলি। একটা হচ্ছে যে ধরেন ঢাকা বিমানবন্দরের 3য় টার্মিনাল যেটা হচ্ছে এখন, আগামী কয়েক মাসের মধ্যেই সেটা চালু হবে, এরকম কথাবার্তা শুনছি। তো 3য় টার্মিনাল চালু হওয়া মানে আমাদের সক্ষমতা বাড়বে, এবং সেই টার্মিনালটা কিন্তু আধুনিক। তো কাজে সেটা একটা আমাদের জন্যে সম্ভাব্য, আমরা আমাদের আয়োজন ব্যবহার করে আমরা আমাদের বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যেতে পারবো। আজকে বাণিজ্য উপদেষ্টা মহোদয় বলছিলেন যে আমরা সিলেট যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দর, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি, এটা আমাদের অভ্যন্তরীণ সম্পদ। তার বাইরে যদি আপনি যান, শিলং কলম্বো এয়ারপোর্ট একটা বড় এয়ারপোর্ট, এবং সেটা কলম্বো আমরা ব্যবহার করতে পারি, এবং এছাড়াও যদি আমরা মনে করি অন্য কোনো দেশের জন্য সম্ভব, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো কাজেই সাময়িকভাবে এই বাণিজ্যিক অসুবিধাটা হলেও আমার মনে হয় যে বাংলাদেশের এখনকার যে বাস্তবতা বা যে অবস্থা আছে, তাতে এর বিকল্প হিসাবে অন্য জায়গায় পাওয়া অন্য বিমানবন্দর বা অন্য কোনো ব্যবস্থা, সেটা সমুদ্রপথে বলেন, অন্য বিমানবন্দর বলেন, তা দিয়ে এই ব্যবস্থাটা আপনি বিকল্প হিসাবে কাজে লাগানো যাবে। আরেকটা যেটা জিনিস এসছে, এটা হচ্ছে আমাদের যেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, ভারতীয়রাও আমাকে দুই একজন জিজ্ঞেস করেছিল যে এর পেছনে কি কোনো আমাদের কূটনৈতিক জটিলতা আছে কিনা, এবং তারা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বেইজিংয়ে করা সাম্প্রতিক মন্তব্যের সাথে এটাকে যুক্ত করতে চাচ্ছে। এবং আরও একটা জিনিস হচ্ছে যে গত সপ্তাহেই মাত্র তারা ব্যাংককে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী আলোচনা করলেন। তো সেটাও মানুষ চিন্তা করছে যে যেখানে মনে হচ্ছিল একটা ইতিবাচক বাতাবরণ তৈরি হবে দুই দেশের মধ্যে, সেখানে কেন এই সিদ্ধান্ত আসলো। এখন এটারও আমার নিজের ব্যক্তিগত ব্যাখ্যা সেটা হচ্ছে দুইভাবে হতে পারে। একটা হতে পারে যে রাজনৈতিক পর্যায়ে বা কূটনৈতিক পর্যায়ে আমরা জানি আমাদের দেশগুলোতে সমন্বয়ের একটা অসুবিধা থাকে। মিনিস্ট্রি অফ কমার্স হয়তো সিদ্ধান্ত নিয়েছে, এটা এর সাথে হয়তো সেভাবে আলোচনা করেনি, এটাও হতে পারে। আমি বলছি আমাদের অভ্যন্তরীণ যে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, তাতে কিন্তু এই সামঞ্জস্যের বা সংযোগ বা কোঅর্ডিনেশনের অভাবটা ঘটে অনেক সময়তে। এটা আমি বলছি বিনাইন, আমি যে ধরে নিই না এর পিছনে কোনো রাজনীতি নাই। কিন্তু আমার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্ত যেটা বাংলাদেশের সাথে বাংলাদেশ একটা রং বা ভুল একটা বার্তা দিতে পারে, এরকম একটা গভীর সিদ্ধান্ত রাজনৈতিক ক্লিয়ারেন্স বা রাজনৈতিক বা কূটনৈতিক দিক থেকে এর অনুমোদন ছাড়া কমার্স মিনিস্ট্রি করে ফেলবে, সেটা আমার কাছে মনে হয় না।
তাহলে প্রশ্ন আসবে যে তাহলে রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে কেন সেই সিদ্ধান্তে তারা গেল? কারণ এটার একটা প্রতিক্রিয়া বাংলাদেশের অভ্যন্তরে হতে পারে, এটা তো আন্দাজ করবার কথা। তো আমার কাছে মনে হয় যে এই কোঅর্ডিনেশন বলেন বা ডিপ্লোম্যাটিক মেসেজ বলেন, সেখানে তারা একটা ডিপ্লোম্যাটিক মেসেজ হয়তো দিয়েছে এই কারণে তারা বাংলাদেশে এটা আসেনি, কিন্তু বাইরের ইন্ডিয়ান মিডিয়াতে এটা এসছে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈঠকের পাশাপাশি কিন্তু আরও 2-1টা মিটিং হয়েছে এবং সেগুলোতে কিন্তু বাংলাদেশ ভারতের যে বিষয়গুলোতে আমাদের মধ্যে একটু টানাপোড়েন আছে রিয়েল সেন্সে বা শঙ্কার জায়গা আছে সেগুলো আলোচিত হয়েছে। কিন্তু তো সেই প্রেক্ষাপটে যদি আমি দেখি তাহলে এটার পেছনে একটা কূটনৈতিক বার্তা থাকতে পারে। তবে এটা ঠিক যে এই বার্তাটা আমার কাছে মনে হয় যে এটা অসময়োপযোগী বার্তা। তার কারণ হলো দুই সরকার প্রধানের সাক্ষাতের পরে আপনি এত দ্রুত এই সিদ্ধান্তটা, এটা হচ্ছে আমার কাছে মনে হয় আনটাইমলি অ্যান্ড আননেসেসারি, যদি রাজনৈতিক বা কূটনৈতিক বার্তা হিসেবে তারা সেটা দিতে চায়। তার কারণ বাংলাদেশের দিক থেকে আমরা এই মুহূর্তে আমাদের বাণিজ্য উপদেষ্টা যেটা বলছিলেন, বাংলাদেশ এটা নিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করছে না, কিন্তু আপনি এটার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা সুযোগ দিলেন, ইচ্ছা করলে বাংলাদেশ কিন্তু এ বিষয়ে চিন্তা করতে পারে। কাজেই আমার কাছে মনে হয় যে দুই সরকার প্রধানের মধ্যে আলাপ আলোচনার প্রেক্ষিতে যে ইতিবাচক বাতাবরণটা তৈরি হয়েছিল সেটাকে চালু রাখা দরকার দুই দেশের স্বার্থে। জি, অনেক ধন্যবাদ ডক্টর আমিনা মাহসিন। আপনি কিভাবে দেখেন, বিশেষ করে যে ভারত যদি বন্ধু রাষ্ট্র দাবি করে বা আমরা যদি মনে করি যে আমরা বন্ধু রাষ্ট্র, তাহলে বন্ধুসুলভ আচরণ হলো কিনা? একটা সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু সেই সুবিধা উইথড্র করতেই পারে, কিন্তু এটা নোটিশ দিয়ে তো করতে পারতো। তাহলে তো যে প্রিপারেশনটা সেটা তো করা হয়নি। তার মানে এখানে যেটা ইঙ্গিত দিলেন হুমায়ুন কবির সাহেব, যে কোনো বার্তা হয়তো দিয়েছে, হয়তো আনটাইমলি, কিন্তু আসলে আপনার রিডিংটা কি? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি হুমায়ুন ভাই এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন, খুব একটা বলার এখানে যোগ করার তেমন কিছু নেই। কিন্তু দেখেন জিনিসটা হলো, মানে কালকে যখন এই নিউজটা আমরা সবাই দেখলাম, এক ধরনের আমাদের মধ্যে কনফিউশনও ছিল এবং এটা ধরেন অর্থনৈতিক একটা ডিসিশন এসেছে এবং আমি ইন্ডিয়ান চ্যানেলগুলো ফলো করেছিলাম, ওরা বলার চেষ্টা করছিল যে এইটা নিয়ে, এবং আমাদের যারা বন্ধুবান্ধব আছে ওখানে পলিটিক্যাল অ্যানালিস্ট, তারাও এই কথাটা বলছে যে এই নিয়ে এটা একটা গুড জেস্চার হিসাবে বাংলাদেশকে দেওয়া হয়েছিল এবং অ্যাকচুয়ালি দিল্লি এয়ারপোর্টে একটা জটলা তৈরি হতো এবং এটা নিয়ে ভারতীয় এক্সপোর্টাররা সব মানে বেশ অনেক দিন ধরেও তাদের মধ্যে একটা অসন্তোষ ছিল। কিন্তু দেখেন এই অসন্তোষটা তো হঠাৎ করে তৈরি হয়নি, অনেক দিন ধরেই ওদের নিজেদের কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী যে অনেক দিন ধরেই ছিল, এখন তারা এটা তাই স্টেপটা নিয়েছে। একটা ওরা বলতেই পারে যে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্যারিফ এগুলোর প্রেক্ষিতে ওদের নিজেদের অনেক মানে আরও দ্রুত সময় বিভিন্ন জায়গায় তাদের কার্গো ইয়েগুলো প্রয়োজন হয়, এটা বলতেই পারে। কিন্তু এই যে আমি দুটো জিনিস একটু বলি, ওদের যে অসুবিধাগুলো হচ্ছিল এবং তাদের মধ্যে ভারতীয় ব্যবসায়ীরা যে এটা চাচ্ছিল যে এটা সরিয়ে ফেলা হোক, এটা তো নতুন না, এটা পুরানো। তো সেই সময় তো তারা এটাকে সরায়নি, ওরা সরিয়েছে এই সময়ে এসে। এবং যেটা হুমায়ুন ভাইও বললেন যে ধরেন এই সময়টা কিন্তু আমরা জানি বাংলাদেশ এবং ভারতের একটা বেশ টেনশন, একটা মানে টেন্স রিলেশনশিপ চলছে এবং সেখানে আমরা মানে প্রয়োজন হলো যে আপনি কিভাবে জিনিসটাকে স্তিমিত করবেন আর মানে টেম্পারেচারগুলোকে কুল ডাউন করবেন। এবং আরেকটা মানে পলিটিক্যালি আমি যদি বলি এটার একটা কনসিকুয়েন্সেস থাকে পলিটিক্যালি, যেটা হলো কি বার্তাটা যেভাবে এসেছে এবং আপনি এটাকে মানে সাধারণ মানুষের কাছে এই বার্তাটাই যাচ্ছে, এত তো বিশ্লেষণ করে সাধারণ মানুষ দেখছে না যে এয়ার কার্গো বন্ধ হচ্ছে, অপশনসগুলো আছে যে হ্যাঁ ট্রান্সশিপমেন্টের যেটা ছিল সেটা ভারত বন্ধ করেছে এবং কোন সময় করেছে, যখন আমাদের সাথে তাদের সম্পর্কটা একটা শীতল অবস্থায় যাচ্ছে। এবং ধরেন ভারত, এটার জন্য ভারতও অনেকটা দায়ী হবে, কারণ তাদেরই মিডিয়া এবং তাদেরই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেল
এভাবে বার্তাটা দিচ্ছে যে হ্যাঁ আমাদেরকে ল্যান্ডলক বলা হয়েছে, আমরাই বাংলাদেশকে বন্ধ করে দিচ্ছি। এটাও নিশ্চয় আপনিও দেখেছেন, তাই না? এই ধরনেরও কিন্তু অনেকগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। তো এখনকার রাজনীতিটা না ঠিক মানে বিভিন্ন স্তরে চলে গেছে। রাজনীতি বলেন, মানে পাবলিক পারসেপশন একটা ভীষণভাবে কাজ করে। আরেকটা হলো ধরেন MEA, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাদের সেখানে একটা ডিসিশন হচ্ছে। আবার সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখছি প্রচণ্ডভাবে সাধারণ মানুষদের মধ্যে আলাপ আলোচনাগুলো চলছে। এটা বাংলাদেশেও তো হচ্ছে, বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতেও বলছে যে এটা তাহলে কি আমাদের পাল্টা ব্যবস্থা নেওয়া দরকার কিনা, বা আমাদের হাতেও তো ব্যবস্থা নেওয়ার ইয়ে আছে। আমি ওই কথাটাতেই বলার চেষ্টা করছি যে এখন তো ধরেন আগের মতো বিশ্বটা নেই। টেকনোলজি বা আমাদের সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যেখানে মানে পাল্টাপাল্টি এই মানে এই বার্তাগুলো যাচ্ছে এক ধরনের একটা মানে এমনি আমরা দেখছি যে ভারতের মানে বাংলাদেশে একটা, যেটা আমি কালকেও বলার চেষ্টা করছিলাম এবং আমার ভারতীয় বন্ধু বান্ধব যারা আছে, যারা বিশ্লেষক, তাদেরকে আমি এটাই বুঝাবার চেষ্টা করছিলাম যে লুক, তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের ভবিষ্যৎটা মানে ফিউচার রিলেশনশিপটা কোথায় যে ঠেকবে। একটা ইন্টারজেনারেশনাল থিং বলে জিনিস আছে। জুলাই বিপ্লবের পরে যেটা হয়েছে, এমনি ইন্ডিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক পারসেপশন বাংলাদেশে তৈরি হচ্ছে। আর তা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে হচ্ছে, বিশেষ করে ইউথ যারা টেক ওভার করবে দেশটাকে, ক্যারি ফরওয়ার্ড করবে না। তো এরকম একটা সময়ে যেটা মানে এই সময়টাতে এরকম একটা যখন ভারত পদক্ষেপ নিল, তখন তো এটা আরও জিনিসটাকে কমপ্লিকেটেড করে দিল না, মানে বাড়িয়ে তুললো। সো আমার মনে হয় যে ডিপ্লোম্যাটিক্যালি বা পলিটিক্যালি এটার একটা লং টার্ম ইমপ্লিকেশনস থাকবে, ইকোনমিক্যালি হয়তো থাকবে না, এবং আমরা এটাকে হয়তো মানে ইকোনমিক্যালি আমরা সার্কামভেন্ট করে ফেলবো। কিন্তু দু দেশের সম্পর্ক তো আর শুধু অর্থনীতির মধ্যে থাকে না, ভূ রাজনীতি। ধরেন আমরা যখন ভূ রাজনীতি বলি সেটার সাথে ভূ অর্থনীতি জড়িত থাকে, ভূ অর্থনীতির সাথে ভূ রাজনীতি জড়িত থাকে। তো ভূ রাজনৈতিক জায়গায় কিন্তু জিনিসটা ঠিক হলো না।